প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, অবশ্যই অবশ্যই বাসায় আছো। আজ আমি তোমাদের সাথে পিজিএসসির অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ৭৯ পৃষ্ঠার কালবৈশাখী ঝড় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের সাথে তাপদাহ এবং শৈত্যপ্রবাহ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সাথে শুরু করব কালবৈশাখী। তাহলে চলো শুরু করা যাক শিক্ষার্থীরা আজকে পড়াশুনো। কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালে আমরা সচরাচর সবাই জানি কালবৈশাখী ঝড়টা হয়ে থাকে। তোমাদের বুঝার সুবিধার্থে আমি কালবৈশাখী ঝড় সম্পর্কে মূল কথাগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা লক্ষ্য করো, চাইলে তোমাদের বইও আছে, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে খাতায় তুলে নিতে পারো। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, খাতায় তুলে নাও। শুরু করছি তাহলে। কালবৈশাখী ঝড়টা কখন হয়? গ্রীষ্মকালে সাধারণত এই ঝড় হয়ে থাকে। সে কারণে আমি এখানে উল্লেখ করেছি গ্রীষ্মকালে এই ঝড় হয়। কখন হয়? গ্রীষ্মকালে। বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই ২ মাস মিলেই হয় মূলত গ্রীষ্মকাল। সেই সময়ে এই ঝড় বেশি বেশি হয়ে থাকে। বজ্রঝড় বলা হচ্ছে, অর্থাৎ সে সময় অনেক বেশি বজ্রপাত হয় এ সময়ে, সে কারণে সেটাকে বজ্রঝড় বলা হচ্ছে। কালবৈশাখী ঝড়কে বজ্রঝড়ও বলা হয়ে থাকে। এই বজ্রঝড় কালবৈশাখী নামে পরিচিত। সাধারণত এই সময় অনেক বেশি বজ্রপাত হয়, দমকা বাতাস বা হাওয়া প্রবাহিত হতে থাকে, ধুলোবালি উঠতে থাকে। এই ঝড় প্রচন্ড বেগে প্রবাহিত হয় বিধায় অনেক ধ্বংসযজ্ঞ চালিয়ে যায়। এই কারণে একে কালবৈশাখী বলা হচ্ছে। স্থলভাগ অত্যন্ত গরম হওয়াতে হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ বা স্থলভাগ অত্যাধিক গরম হওয়ার ফলশ্রুতিতে তোমার এই ঝড়টা হয়ে থাকে। বিকেল বেলায় বেশি হয়। সচরাচর দেখবে দুপুরের শেষের দিকে, অর্থাৎ বিকেলের শুরুতে এই ঝড় খুব বেশি হয়ে থাকে। ২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এই কালবৈশাখী ঝড় সচরাচর ২০ কিলোমিটার পর্যন্ত ব্যাপ্তি ঘটে থাকে এই কালবৈশাখী ঝড়ে। এই কারণে বলা হচ্ছে ২০ কিলোমিটার পর্যন্ত এই ঝড়ের বিস্তৃতি ঘটে থাকে। এখন কথা হচ্ছে এই ঝড় কিভাবে সৃষ্টি হয় বা সৃষ্টির প্রক্রিয়াটা কি? মাথায় প্রশ্ন আসছে না অনেকের? দেখো কিভাবে সৃষ্টি হয়। সৃষ্টির প্রক্রিয়া আমি ১ নম্বর পয়েন্টে লিখেছি, সঞ্চারণশীল মেঘ আকাশে জমা হয়। প্রতিনিয়ত বাষ্প হচ্ছে পানি, সে পানি বাষ্প আকারে আকাশে ঘুরে বেড়াচ্ছে এবং ধুলোবালির সাথে মিশে সেখানে জমা হচ্ছে। জমা হতে হতে সেটা মেঘে রূপান্তরিত হয়। সেখানে বলা হচ্ছে সঞ্চারণশীল মেঘ আকাশে জমা হতে থাকে। সঞ্চারণশীল ধূসর মেঘ, সেই মেঘ ঘনীভূত হয়ে বা ঘনীভূত হওয়ার ফলশ্রুতিতে বা হওয়ার ফলে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, শিলাবৃষ্টি হয়। কালবৈশাখী ঝড়ের সময় দেখবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সাথে সাথে তোমার দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া প্রচন্ড বেগে প্রবাহিত হচ্ছে এবং অনেক সময় দেখা যায় শিল বা শিলা পড়তে থাকে, তাই না? ছোটবেলায় আমরা সবাই দেখতাম একটু শিলা বৃষ্টি হলে বা বৃষ্টির সাথে শিলা পড়লে আমরা কুড়াতে যেতাম, মানে কুড়িয়ে নিয়ে আসতাম, তাই না? সেই শিলা বৃষ্টিটা মূলত কালবৈশাখীতে হয়ে থাকে। তাহলে আমরা কি জানতে পারলাম? সঞ্চারণশীল ধূসর মেঘ আকাশে গিয়ে প্রথমে জমা হবে বা পঞ্জীভূত হবে। এরপর অনেক মেঘ একত্রিত হওয়ার পর সেই মেঘ থেকে তোমার কি হবে? বজ্র বৃষ্টি হবে বা ভারী বৃষ্টি হবে, যেটাকে বলছি শিলাবৃষ্টি হবে বা শিলা পড়বে এবং ভারী হাওয়া বইবে। বুঝতে পেরেছো সবাই? তোমরা সবাই এই পয়েন্টগুলো একটু তুলে ফেলো, তাহলে তোমরা খুব সহজেই মাথায় রাখতে পারবে, খাতায় লিখতে পারবে পরীক্ষার সময়।
তুলে নাও শিক্ষার্থীরা। আবারও বলছি, গ্রীষ্মকালে এই বজ্রঝড় হয়। কখন হয়? গ্রীষ্মকালে হয়। একটু বুঝে পড়লে অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেকের মাথায় থাকবে। এই বজ্রঝড় কালবৈশাখী নামে পরিচিত। এই বজ্রঝড় কালবৈশাখী নামে পরিচিত। লিখছো সবাই? স্থলভাগ গরম হওয়াতে হয়ে থাকে। স্থলভাগ গরম হওয়াতে হয়ে থাকে। বিকেল বেলায় বেশি হয়। কখন হয়? বিকেল বেলায়। 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। সৃষ্টির প্রক্রিয়া সঞ্চারণশীল মেঘ আকাশে জমা হয়। মেঘ ঘনীভূত হলে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি হয়। প্রত্যেকে তুলে ফেলো। আমি কালবৈশাখী শেষ হওয়ার পর তোমাদের সাথে টর্নেডো নিয়ে আলোচনা শুরু করব। শেষ সবার একটু দ্রুত শেষ করে ফেলো সবাই। মিঠা শেষ করেছো আশা করছি। এবার আমি তোমাদের সাথে টর্নেডো নিয়ে আলোচনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে টর্নেডো নিয়ে আলোচনা শুরু করছি। দেখো, টর্নেডো সচরাচর খুব একটা বেশি হয় না। কালবৈশাখীতে যখন কালবৈশাখী হয় সে সময় মাঝে মধ্যে খুব কম তোমার টর্নেডোটা হয়ে থাকে। এটাও কিন্তু এক ধরনের ঝড়। মূলত কালবৈশাখী কিংবা টর্নেডো দুটোই কিন্তু ঝড়ো হাওয়া প্রচন্ড বেগে ধাবিত বা প্রবাহিত হওয়ার ফলশ্রুতিতে হয়ে থাকে। অত্যাধিক গরমের ফলে দুটো ঝড় বা বৃষ্টি হয়ে থাকে। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টর্নেডো। তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, অনেকটা ফানেল আকৃতি। ফানেল তো চিনো সবাই। উপরের অংশটুকু প্রশস্ত, নিচে সরু। তেল এক বোতল থেকে অন্য বোতলে কিংবা কোনো কিছু থেকে অন্য কোনো পাত্রে তেল বা তরল কিছু ঢালার ক্ষেত্রে আমরা এই ফানেল যে জিনিসটাকে বলা হয়, অথবা তোমরা যখন ক্লাসে উঠবে পরীক্ষাগারে দেখতে পাবে ফানেল, যেটা দিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশ্রণ তৈরি করার জন্য, মিশ্রিত করার জন্য ফানেল ব্যবহার করা হয়। এখন সেই টর্নেডোর আকৃতিটাও কিন্তু তোমার ফানেল আকৃতি। আমি তোমাদের চিত্রটা প্রথমেই এঁকে রেখেছি তোমাদের জন্য। দেখতে পাচ্ছ, তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পাবে ধূসর রঙের একটা প্রশস্ত অংশ উপরের দিকে, নিচের অংশটুকু সরু বা চিকন, সেটাকে টর্নেডো বলা হচ্ছে। এখন টর্নেডো সম্পর্কিত কি কি তথ্য আছে আমরা সেটা জানব। সরু, টর্নেডোটা সরু আকৃতি, দেখতে পাচ্ছ, সরু। ফানেল আকৃতি, দেখো ফানেল আকৃতি। এরপরে হচ্ছে ঘূর্ণায়মান, যে ঘুরতে ঘুরতে যাবে, এক জায়গায় স্থির থাকবে না। তাহলে কি বললাম? ফানেল আকৃতি, সরু এবং ঘূর্ণায়মান। 4 নম্বরে আসো, শক্তিশালী বায়ু প্রবাহ। সাধারণত বায়ু যে বেগে প্রবাহিত হয় তার চেয়ে যদি কয়েক গুণ বেশি বেগে প্রবাহিত হতে থাকে তখন সেগুলোকে আমরা ঝড় হিসেবে চিহ্নিত করব। তার চেয়েও যদি বেশি শক্তিশালী হিসেবে প্রবাহিত হতে থাকে তখন সেগুলোকে আমরা কালবৈশাখী অথবা টর্নেডো নামে নামকরণ করব। তার মধ্যেও কথা রয়ে যায়, টর্নেডোটা হতে হবে তোমার ফানেল আকৃতির, সরু। কালবৈশাখী ঝড় কিন্তু সেরকম নয়। ঠিক আছে, একটু তোমরা মনে রাখবে। তাহলে টর্নেডোটা হচ্ছে তোমার সরু, ফানেল আকৃতি এবং ঘূর্ণায়মান। শক্তিশালী বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহ বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। সাধারণত আমাদের বায়ুমণ্ডলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা স্তর হচ্ছে যেখানে শুধুমাত্র ঝড় বৃষ্টি, বজ্রপাত এগুলো একটা স্তর থেকে সংঘটিত হয়। ওইটা একটা স্তর। ওই স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত তোমার এই টর্নেডোর বিস্তৃতি। বুঝতে পেরেছো? সেই কারণে এখানে লিখলাম, এই বায়ু প্রবাহ বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। এর আকার 1 কিলোমিটার। এটার আকারটা হবে তোমার 1 কিলোমিটার।
তাহলে টর্নেডোটা কি ধরনের, এর ধরনটা কিরকম, এর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এখানে জানতে পারলাম। প্রথমে কি আছে, সরু ফানেল আকৃতির, ঘূর্ণায়মান, শক্তিশালী বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। এর আকার 1 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো তুলে নিচ্ছ আশা করি। যারা এখনো তুলে নাওনি দ্রুত তুলে ফেলো। এখন কালবৈশাখী বলো, টর্নেডো বলো, যে ধরনের ঝড়ই হোক না কেন আমাদের কি খুব বেশি উপকার করে? অবশ্যই কিছু না কিছু উপকার তো করেই থাকে। যেমন ফসল, বৃষ্টিপাত ফসলের জন্য আশীর্বাদ স্বরূপ। ভালো ফসলের জন্য বৃষ্টিপাত অবশ্যই জরুরি, কিন্তু অতিবৃষ্টি অথবা এই ধরনের টর্নেডো অথবা কালবৈশাখী সেগুলো ফসলের জন্য আশীর্বাদ স্বরূপ নয়। যেমন ধরো গাছে অনেক আমের ফুল আসলো বা আমের মুকুল আসলো, লিচু গাছে লিচুর মুকুল আসলো, সেক্ষেত্রে যদি কালবৈশাখী বা টর্নেডো হয় সেগুলো কি গাছে আর থাকবে? আমরা কি সুমিষ্টি লিচু আম এগুলো কি পাবো? আর পাবো না। সেজন্য বলছি এই ধরনের কালবৈশাখী বলো বা টর্নেডো বলো, এগুলো কিন্তু জনজীবনের জন্য, ফসলাদির জন্য এবং জীব জগতের জন্য অনেক সময় মারাত্মক, বেশিরভাগ সময়, অনেক সময় না, বেশিরভাগ সময় মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হচ্ছে ঘর বাড়ির ছাদ উড়িয়ে নেয়, তাই না? যখন টর্নেডো হবে, এটা যেহেতু ঘূর্ণীয়মান একটা বায়ু প্রবাহ, ঘর বাড়ি সব উড়ে যাবে না, এটার ছাদগুলো, ঘর বাড়ির ছাদ উড়িয়ে নেয়, দেওয়াল ভেঙে যায়। শক্তিশালী বায়ু প্রবাহ, যেগুলো অবকাঠামোগত বলবে দুর্বল, যে সমস্ত স্থাপনা দুর্বল, ঘর বাড়ি দুর্বল, সেগুলো দেওয়ালকে ভেঙে ফেলবে। ফসলের ক্ষতি হয়, পাকা ধান, বিভিন্ন ধরনের শাকসবজি, এগুলোর ক্ষতি করে। বড় বড় স্থাপনা ভেঙে যায় এই ঘূর্ণায়মান বায়ু প্রবাহের ফলশ্রুতিতে। অনেক সময় দেখা যাবে অনেক বড় বড় ইমারত ভেঙে পড়ছে। তাহলে এগুলো হচ্ছে এটার ক্ষতিকারক দিক। টর্নেডোর ক্ষতিকারক দিক সম্পর্কে আমরা জানলাম, আর টর্নেডোর ধরন সম্পর্কে জানলাম, এই বৈশিষ্ট্যগুলো কি কি, কোনটাকে আমরা টর্নেডো বলবো সে সম্পর্কেও জানলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবার এগুলো লেখা শেষ? তুলে নাও, যাদের লেখা শেষ হয়নি দ্রুত তুলে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের টর্নেডো এবং কালবৈশাখী এই দুটো বিষয় নিয়ে পড়ালাম। এই দুটো বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। তোমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুলে নাও। টর্নেডো সম্পর্কে 5টি বাক্য লিখো। প্রশ্নগুলো তুলে নিয়েছো সবাই? সবাই তুলে ফেলো প্রশ্ন দুটো। কালবৈশাখী ঝড় কোন সময় হয় বলতো? কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালে হয়। 2 নম্বর হচ্ছে টর্নেডো সম্পর্কে 5টি বাক্য লিখো। আমি যদি তোমাদেরকে টর্নেডো সম্পর্কে বলি 5টি বাক্য লিখতে পারবে না, এখান থেকে তোমাদের পছন্দ মতো 5টা বাক্য লিখে ফেলতে পারবে। আজ তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে শেষ করব। যাওয়ার আগে আমি তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার পাশাপাশি আরো দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে, বাসায় তোমরা অবশ্যই বিজ্ঞান বিষয়টিকে মনোযোগ সহকারে বুঝে একটু পড়ার চেষ্টা করবে। আশা করছি আজকে আমি যেভাবে পড়ালাম তোমরা অনেকেই বুঝতে পেরেছো, তোমাদের অনেকেরই উপকার হয়েছে। এভাবে যদি তোমরা একটু সাজিয়ে তথ্যগুলো উপস্থাপন করতে পারো বা লিখতে পারো, তোমাদের মাথায় খুব সহজেই থাকবে, পরীক্ষা ভালোভাবেই লিখতে পারবে, ভুল কম হবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, নিরাপদে থেকো, অবশ্যই বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।